কই ক্লাস কই? আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে এসেছি। আমি নাফিজ ইকবাল, আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জিকে প্রশ্ন সলভ ক্লাস নিয়ে। তো আপনাদের সাথে আসলে আপনাদের পরীক্ষা যত আগায় আসতেছে আমার সম্পর্কটাও আপনাদের সাথে ঠিক তেমন বৃদ্ধি পাচ্ছে, এবং সাথে সাথে লিজেন্ড কেয়ারের সম্পর্কটাও আপনাদের সাথে বৃদ্ধি পাচ্ছে। সত্যি কথা বলতে আপনাদের সামনে যে পরীক্ষা, মানে সামনে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটা আসলে অনেকের কাছে মানে স্বপ্ন যে ঢাকার ভিতরে থাকতে পারবে, অ্যাটলিস্ট তারা ঢাকার ভিতরে থাকতে পারবে। সো প্রথমে আসলে সবাইকে লাইভে অংশগ্রহণ করার জন্য মানে অভিনন্দন বা স্বাগতম যেটাকে বলে। আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেন এবং লাইভটাও শেয়ার দিয়ে দেন চাইলে, যাতে তারা হেল্প হয়। আর না দিলে তো কিছু করার নাই। সো সেই ক্ষেত্রে কি বলা যায় যে আপনি একা ক্লাস কেন করবেন, আপনার ফ্রেন্ডদের নিয়ে করেন, একসাথে ক্লাস করেন, মজা পাবেন। যাই হোক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাসে সবাই অংশগ্রহণ করেছেন, প্রায় সবাই হচ্ছে ক্লাসের দিকে। প্রথমে যাই হোক, আশা করি আজকে হচ্ছে ক্লাসে আর কয়েকটা ক্লাসের পরেই আপনাদের পরীক্ষা। সো আজকের ক্লাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সবাই হচ্ছে কমেন্ট করে জানায় দেন যে কে কোথা থেকে ক্লাস দেখছেন। হ্যালো, ওকে, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে ক্লাস করছেন জানাই দিতে পারেন আমাকে, দেন আমিও জেনে গেলাম আপনারা কোথা থেকে ক্লাস করছেন। আমি তাহলে আপনাদের সেইভাবে হচ্ছে কথা বলতে পারবো, অ্যান্ড আপনারাও বুঝতে পারবেন যে মানে আমার সাথে কীভাবে কানেক্টিভিটি বাড়ানো যাচ্ছে। দেখেন, অনলাইনে ক্লাস করছেন আপনি, মানে আমিও অনলাইনে ক্লাস করেছি, আপনারাও ক্লাস করছেন। তো অনলাইনে কি আমি ক্যামেরার সামনে দাঁড়ায় বকবক করতেছি, আপনারা ফোনের দেখতেছেন, অনেকেই হচ্ছে আবার ক্লাস অন করে বাইরে চলে গেছেন। ইমতিয়াজ উদ্দিনা জুনায়েদ স্যার অফিস থেকে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অভিনন্দন কাজ করার জন্য বা শুভকামনা। যাক, আমরা ক্লাস এখনই শুরু করব। সেই ক্ষেত্রে কিছু কথা যে সামনে যেহেতু পরীক্ষা, এই পরীক্ষাটা আপনাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ বলা যায়। যারা সেকেন্ড টাইমে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন, ন্যাশনালে পরীক্ষা দিয়েছেন, যাদের একটা স্বপ্ন যে ঢাকার ভিতরে থাকা, তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই সুযোগটা আপনাদের করে দিচ্ছে। তো আচ্ছা, ধামরাই কোন পাড়া থেকে, সরি, ঠিক আছে, সেই সুযোগটা আপনাদের করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন প্রস্তুতি নিলে আপনিও চান্স পাবেন বা আপনিও ভালো কিছু করবেন ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দেই, কারণ অনেক কথা বলা হয়ে গেলে শেষে আপনারাই বিরক্ত হবেন। তো আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই। মোহাম্মদপুর থেকে, আচ্ছা মোহাম্মদপুর, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের কি প্রশ্ন সমাধান ক্লাস 2022-23 সেশনের। তো আমরা দেখি প্রথম প্রশ্ন কি আছে আমাদের। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে। আচ্ছা দেখেন, আজকে আপনাদের সাথে একটা সাজেশন নিয়ে আলোচনা করি। আমি যদিও চাচ্ছি যে আগামীকালকে একটা সাজেশনমূলক ক্লাসে যাওয়ার জন্য, তো আজকে একটা সাজেশন আমি জাস্ট হাবিবুল্লাহ শামীম ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা যাক, তো দেখেন আমরা একটা মানে শর্ট যদি সাজেশন নিয়ে কথা বলি। আমি যখন আজকে আপনাদের স্লাইড করতে যাচ্ছিলাম বা আপনাদের আচ্ছা থ্যাংক ইউ, আপনাদের যেমন আজকে যখন স্লাইড করতে যাচ্ছিলাম বা আপনাদের কোন কোন টপিকগুলো জিকিতে রাখা যায় এই যখন করতে যাচ্ছিলাম, আমি কয়েকটা কোশ্চেন রিপিট পেয়েছি। লাইক গত গত দিনের মানে 23-24, 2023-24 যে প্রশ্ন ছিল, 2023-24 যে প্রশ্নটা ছিল, এইখান থেকে আমি গতদিন হচ্ছে আপনাদের হচ্ছে এসডিজি যে লক্ষ্যমাত্রা ছিল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে লক্ষ্যমাত্রাটা ছিল, এইখানে একটা ছিল যে কততম মনে হয় ছিল 23-24 যে কততম লক্ষ্যমাত্রা আর কি, তাই না?
মানে একটা সম্ভবত চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা ছিল। তো আজকে যখন আমি কোশ্চেন করতে যাই আবার সেম টপিকটা আমি দেখলাম। তো দেখেন এই সেম টপিকটা বারবার আসতেছে। তো আপনি যখন এই ক্লাসটা বারবার করবেন বা আপনি যখন এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে মানে এই দেখেন এসডিজি যখন আপনি দেখতেছেন এই এক টপিক থেকে আসতেছে, তো বলা যায় যে প্রতি বছর এই টাইপের কোশ্চেন আপনার মাস্ট বি পরীক্ষায় থাকবেই অ্যান্ড থাকবেই, এটা হচ্ছে কথা। ঠিক আছে। ও ময়মনসিংহ টাঙ্গাইল থেকে, আচ্ছা ঢাকার কাছেই। শর্ট সাজেশন তো এরকম আমি যখন তারপরে হচ্ছে দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন দেখলাম, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে, তারপর আছে হচ্ছে আপনার এদিকে ইন্টারন্যাশনাল কিছু, তারপর হচ্ছে গ্রন্থ লেখক, বিখ্যাত ব্যক্তিবর্গ। সো এইটা থাকবেই, মাস্ট বি আপনাকে হচ্ছে পড়তে হবে। মানে এইগুলা মানে আপনারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছেন বা ফার্স্ট টাইমে যারা প্রস্তুতি নিয়েছেন, তো তাদের ক্ষেত্রে দেখেন এই জিনিসগুলো হচ্ছে সবসময়ের জন্য কনফার্ম আসবেই পরীক্ষায় যে এই প্রশ্নগুলো আসতেছে। অ্যান্ড আমি বারবার এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি। তারপরে হচ্ছে ধরেন অর্থনীতি বিষয়ক কিছু প্রশ্ন, সংবিধান। যাই হোক, এই কথা বেশি না বলে আমরা হচ্ছে গতদিন মানে আগামীকালকে, আমি আজকেই বলে দিচ্ছি, আগামীকালকে আমি একটা সাধারণ জ্ঞান সাজেশন ক্লাস নিব যে এইখানে কি কি টপিকগুলো বারবার আসে আর কি কি টপিকগুলো হচ্ছে আপনারা পড়বেন। আগামীকালকে রাত 9টায় একটা সাজেশন ক্লাস হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জিকে সাজেশন ক্লাস। ঠিক আছে। তো যাই হোক, এত কথা না দিয়ে মানে আমরা এখন পড়ায় ফেরত যাই। সাউন্ডটা কম, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম। আচ্ছা মনে হয় আপনার ডিভাইসে একটু সমস্যা, আপনি কাইন্ডলি একটু ডিভাইসটা চেক করেন আপনার। আচ্ছা দেখেন বাংলাদেশের আমাদের ফার্স্ট প্রশ্ন, গতদিন আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে সেবা খাতের অন্তর্ভুক্ত কোনটা 23-24-এ। আজকে আবার সেম একটা কোশ্চেন দেখেন, তাও 1 নাম্বার 2022-23-এ যে 1 নাম্বার কোশ্চেন যেটা আসছে জিকে কোশ্চেন, সেটা হচ্ছে কি বাংলাদেশের জিডিপিতে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান মোটামুটি সবচেয়ে বেশি বলা যায়। ঠিক আছে। তো এইখানে আমরা যদি দেখি জিডিপিতে গতদিন যে 23-24-এ যে কোশ্চেনটা সলভ করিয়েছিলাম, এই যে 23-24, সো এইখানে একটা কোশ্চেন ছিল, সেম কোশ্চেন টাইপের একটা কোশ্চেন ছিল যে সেবা খাতের অন্তর্ভুক্ত কোনটা। আজকে দেখেন আবার এই সেম কোশ্চেন যে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি। সো এইটার অ্যান্সার কি হবে? বাংলাদেশের কোন খাতে সবচেয়ে অবদান বেশি? অবশ্যই রিপ্লাই অবশ্যই দিব। হ্যাঁ, যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের তো হচ্ছে আপনার জিকে বাংলা ইংলিশ। দেখেন অলরেডি শবনাজ আক্তার সুমনা বলে দিয়েছেন সি, আর একজন আপনার হচ্ছে নজরুল ইসলাম বলেছেন নজরুল ইসলাম বলেছেন হচ্ছে বি নাম্বার অ্যান্সার। ভাই একটু চেক করবেন যে নজরুল ইসলাম আপনি যে বি নাম্বার অ্যান্সারটা বলেছেন, একটু চেক করেন। দেখি আরো সেবা শিল্প। আচ্ছা এখন আমরা একটা এইখানে জিনিসটা দেখি যে কোন খাতের অবদান এখানে বেশি বলা যায়। তো দেখেন এখানে যখন আমরা দেখব বা আপনি যখন অর্থনৈতিক সমীক্ষা অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসার যদি আপনি ফলো করেন, 24টা যদি দেখেন, এইখানে হচ্ছে কৃষি, যেটা এই কৃষিটা আপনার হচ্ছে কি কৃষিটা হচ্ছে আপনার 11.02%। ক্লিয়ার? আর এই শিল্প, আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন শিল্পটা হচ্ছে আপনার কত? 37 পয়েন্ট কত 37.95%। তারপরে এই সেবাটা নিয়ে এত কথা, সেবাটা হচ্ছে কি আপনার 55 দশমিক কত, সরি 51 দশমিক আচ্ছা অ্যান্সার সি, হ্যাঁ 51 দশমিক কত, 51 দশমিক সামথিং কিছু একটা, 04% বা সামথিং কিছু একটা, 51 দশমিক। তো এইটা হচ্ছে দেখেন এই কৃষির কত আমাদের 11.02, শিল্প কত 37.95, আর সেবা কত 51 এইটা হচ্ছে সর্বোচ্চ আমাদের শতকরা কত 100, রাইট? এই 100 ভাগের 51 ভাগ হচ্ছে সেবা খাত থেকে আসে। এখন কথায় আসি সেবা খাতটা কি।
সেবা খাত হচ্ছে আপনার কি হতে পারে, যেমন ব্যাংক, বিমা, তারপর হচ্ছে সো এই খাতগুলা যে মানে যেগুলা হচ্ছে আপনার। আচ্ছা, সেবা খাতটা কি আমাকে একটু বলেন তো আপনারা। সেবা খাতটা হচ্ছে আহ, এমন একটি খাত যেখানে হচ্ছে আপনার এমন একটি খাত যেখানে হচ্ছে কোনো জিনিস তৈরি করে না কিন্তু পরিশেষে সুবিধা দেয়। ঠিক আছে, মানে যেটা সুবিধা দিচ্ছে আপনাকে বাট সেটা কোনো উৎপাদন করতেছে না। তো এই কি, এই সেবা খাতের অন্তর্ভুক্ত কি কি আছে আমরা যদি দেখি, সেবা খাতের অন্তর্ভুক্ত হচ্ছে আপনার ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তারপর কি পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, কম্পিউটার, এইগুলা পরিষেবা ইত্যাদি। ঠিক আছে, তো আমাদের সেবা খাত কি কি হতে পারে। আমরা এখন যদি দেখি, এখানে দেখেন 51.04, ঠিক আছে। তো এই সেবা খাত, এই সেবা খাতটা, সেবা খাতের অন্তর্ভুক্ত কোনগুলো, সেবা খাত কি বললাম, সেবা খাত হচ্ছে আপনার চিকিৎসা সেবা, স্বাস্থ্য মানে স্বাস্থ্য সেবা যেটা, ব্যাংকিং, তারপর হচ্ছে হোটেল, পরিবহন সেবা। সো এটা কি কি আমাদের, ব্যাংকিং, হোটেল, তারপর হচ্ছে পরিবহন, এক্সেট্রা এক্সেট্রা। তো সেবা খাত কি, যে জিনিসগুলো আপনাকে দিন শেষে হচ্ছে কি বলতেছে, কোনো উৎপাদন করতেছে না বাট আপনাকে সেবা দিয়ে যাচ্ছে, স্কুল, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা। সো এইটা কি সেবা খাতের, বাংলাদেশে সেবা খাতের মানে জিডিপিতে, জিডিপির ফুল ফর্ম কি, জিডিপি হচ্ছে যেটা এখন দেখেন সেবা খাতের আমাদের পার্সেন্টেজ কত, 51.04%। তো এটা কি সর্বোচ্চ, রাইট? তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, এটার অ্যান্সার কি, যে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি, এটার অ্যান্সার কি, সেটা হচ্ছে কি সেবা খাত। ক্লিয়ার? আপনাদের কি ক্লিয়ার হয়েছে যে সেবা খাতের অন্তর্ভুক্ত কোনগুলা, বা বাংলাদেশের এই অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে যেটা হয়, যেটা হচ্ছে কি এটার কি সেবা খাতটা হচ্ছে সব থেকে বেশি জিডিপি বহন করে। দেখি কে কি অ্যান্সার দিচ্ছেন। আহ, শিক্ষা, হ্যাঁ, আপনাদের অ্যান্সার সব ঠিক আছে, শিক্ষা। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার সেবা খাত। এখন আমরা নেক্সট প্রশ্নে দেখি, আগাই, দেখি কোন প্রশ্নটা আমাদের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। এখন সব থেকে বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা আসলে এখন কোর্সেনের টপিকের ভিতর আসে না বাট তারপরে দেখেন, এই যে মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু টপিক বলেছিলাম, দিস ইজ সাম্প্রতিক, মানে এইটা তৎকালীন সময় ছিল সাম্প্রতিক, যে তৎকালীন সময় মানে 2023, 22-23 প্রেক্ষাপটে এইটা ছিল সাম্প্রতিক। এই যে সাম্প্রতিক জিকেটা আপনাকে অবশ্যই পড়তে হবে, এন্ড সাম্প্রতিক জিকে থেকে আপনাকে কোশ্চেন আসবেই। এইটা বলেন, আপনি বলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলেন, বিউপি বলেন, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, যে ইউনিভার্সিটি আপনি পরীক্ষা দিতে যান না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই কি হবে, এখান থেকে এই সাম্প্রতিকটা মানে রিসেন্ট জিকেটা আপনাকে দেখতেই হবে। ঠিক আছে, তখনকার রিসেন্ট জিকে ছিল এই যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসগৃহের নাম কি, এটার অ্যান্সার কি হবে, বাচ্চার অ্যান্সার কি হবে, অ্যান্সার বলেন, ফার্স্ট বলেন। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা নিয়েও প্রশ্ন আছে সামনে, সামনে হচ্ছে আমরা সলভ করতে যাব। তো দেখেন এটার অ্যান্সার কি হবে, বীর নিবাস। যদিও এই টপিকগুলো এখন লেস ইম্পর্টেন্ট, নট মোর ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য লেস ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা আচ্ছা, আমার কিন্তু হাতের লেখা খুবই ভালো ভালো, এই জন্য বুঝতে সমস্যা হলে আমাকে একটু বললেন, হ্যাঁ। তো এটার অ্যান্সার কি, বীর নিবাস। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিক দেখি। বঙ্গবন্ধুকে কবে জুলিও কুরি পদক প্রদান করা হয়,
এই প্রশ্ন প্রশ্ন কি এখন আর ব্যাখ্যা করার দরকার আছে আমার, যে বঙ্গবন্ধুকে কবে জুলিও কুরি প্রদান যদিও আসতে পারে, ইতিহাস তো ইতিহাস, ইতিহাস থেকে প্রশ্ন আসতেই পারে, কিন্তু তারপরে দেখেন এখানে এই টপিকটা, বঙ্গবন্ধুকে কবে জুলিও কুরি পদক প্রদান করা হয়, কবে প্রদান করা হয়? হ্যাঁ, বিনিবাস। এমনি তরিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, কেস 9 একটু ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করেন ভাইয়া। আমরা তো হচ্ছে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি ঢাকা, তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই প্রশ্নগুলাই ছিল, তো এই প্রশ্নগুলো নিয়েই আর কি আলোচনা করা হচ্ছে। তো দেখেন এটা অ্যান্সার কি হবে? বীর নিবাস, ঠিক আছে, ওটা শেষ না, আসবে না, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা স্কিপ করে যাই, এটা স্কিপ করে যাই, দেখি আপনারা যেহেতু বলছেন এটা আসবে না, সো আমরা এটা স্কিপ করে যাই। আচ্ছা, স্কিপ না করে এটা অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? বঙ্গবন্ধুকে কবে জুলিও করে, এটা সহজ প্রশ্ন, তারপরও আপনাদের সাথে আলোচনা করি। প্রদান করা হয়েছিল কবে? এখানে একটা জিনিস যে ঘোষণা করা হয়েছিল কবে আর প্রদান করা হয়েছিল কবে, সো এই দুইটা প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল, মানে একটু আপনাদের প্যাচ লাগবে, যদিও এই প্রশ্ন আসবে না, তারপরও আর কি। এটার অ্যান্সার হচ্ছে আপনার 23 মে 1973 সালে। বাট এইখানে পদক হচ্ছে প্রদান করা হয়, আর হচ্ছে কবে হচ্ছে ঘোষণা করা হয়েছিল, হ্যাঁ 23 মে 1973। সো নেক্সটে দেখি আমাদের কি কোশ্চেন আছে আজকে। স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে। আচ্ছা, ক্লাস খুব স্লো, হ্যাঁ আমি স্লো ক্লাস নিচ্ছি এই কারণে যে আপনাদের পুরো ট্রাই করতেছি জিনিসগুলোতে। আচ্ছা, আমি নিচ্ছি। আচ্ছা, আমাদের এই কোশ্চেন হচ্ছে কি স্পেস এক্স, রাইট? স্পেস এক্স, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে। উর্মি রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো দেখি অনেকে আপনারা জয়েন করছেন। আচ্ছা ঠিক আছে, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে এটা বলেন, আমরা ফার্স্ট চলে যাই। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে কি আমাদের ইলন মাস্ক, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, মানে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি যিনি হচ্ছেন ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আর কি, মানে সাম্প্রতিক একটা জিকা বলি আপনাদেরকে, উনি নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছেন, উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে টেক্কা দিয়ে আর কি নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছেন, সেই মানে সেটা হচ্ছে কি এই ইলন মাস্ক। ক্লিয়ার? আচ্ছা, অনেকটা সময় নিচ্ছি, ঠিক আছে আমি ফার্স্ট যাচ্ছি। শার্লক হোমস চরিত্রটির স্রষ্টাকে, শার্লক হোমস চরিত্রটির স্রষ্টাকে, রাইট? এই দেখেন শার্লক হোমসের চরিত্রটা কি, এই চরিত্রটা কি নিয়ে ছিল, মানে এই চরিত্রটা কি স্পেশালিটি ছিল, আমাকে বলতে পারবেন আপনারা কেউ? হ্যাঁ, ইলন মাস্ক, ঠিক আছে। এই শার্লক হোমসের মানে চরিত্রের যে স্পেশালিটিটা কি ছিল, স্পেশালিটিটা কি ছিল? এইটা মূলত হচ্ছে একটা কাল্পনিক গোয়েন্দা চরিত্র, ঠিক আছে, এটা মূলত একটা হচ্ছে কাল্পনিক গোয়েন্দা চরিত্র। আপনারা কি আরো কয়েকটা গোয়েন্দা চরিত্রের নাম আমাকে বলতে পারবেন যেটা আসতে পারে আপনাদের পরীক্ষায়? ধরেন এইটার পরিবর্তে অন্য একটা গোয়েন্দা চরিত্রের নাম দিল যেটা আপনারা পড়েছেন, সো এরকম কি আমাকে বলতে পারবেন যে কোনটা? হ্যাঁ, 5-এর বি, হ্যাঁ 5-এর বি বলেছেন অনেকে। আমরা দেখি যে আর কি অ্যান্সার, 5-এর বি, 5-এর বি। আচ্ছা দেখেন, শার্লক হোমসের চরিত্র এটা হচ্ছে কি একটা কাল্পনিক গোয়েন্দা চরিত্র ছিল, রাইট? এই কাল্পনিক গোয়েন্দা চরিত্রের মাঝে দেখেন এই গোয়েন্দা চরিত্র আমরা যদি আরো কয়েকটা দেখি, সেটা হচ্ছে কি আমাদের
সব থেকে মোস্ট জিনিসটা হচ্ছে কি ফেলুদা। এই ফেলুদার লেখককে, মানে ফেলুদা যেটা মানে লিখেন বা সৃষ্টি করেন ফেলুদা, এটা কে? ফেলুদা কে? ফেলুদা হচ্ছে আপনার সত্যজিৎ, কি সত্যজিৎ রায়, রাইট? দেখেন ফেলুদা কি, এই চরিত্রটার একে মানে স্রষ্টাকে চরিত্র ওই সত্যজিৎ রায়। সো আমরা যদি আরো কয়েকটা দেখি এখানে নাম যদি দেখি, কাল্পনিক বৈচিত্র্য নাম হচ্ছে মিতিন মাসিও আছে এখানে আমাদের। সো এইখানে এই ফেলুদা আর হচ্ছে শার্লক হোমসের দুইটা চরিত্র। তো এইটার স্রষ্টা কে ছিল আমাদের? আর্থার কোনান ডয়েল। ওকে, আর্থার কোনান ডয়েল। হ্যাঁ, আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন ফালুদা। ইমতিয়াজ, আপনার মনে হয় ফালুদা খুব পছন্দ ভাই। আচ্ছা, নিচের কোনটি উৎপাদনের উপকরণ নয়? রাইট, নিচের কোনটি উৎপাদনের উপকরণ নাই? আচ্ছা, উৎপাদন কি বাবা? আপনারা একটু বলুন তো যে নিচের কোনটি উৎপাদনের দেখেন নিচের কোনটি উৎপাদনের উপকরণ নাই? উৎপাদন জিনিসটা কি? এখানে দেখেন উৎপাদন কি? ভূমি। ভূমি থেকে কি হয় আমাদের? এই যে মাটি থেকে হচ্ছে আমাদের ধান হয়, তাই না? শ্রম, শ্রম থেকে কি হয়? হ্যাঁ, এখানে দেখেন উৎপাদনের উপকরণ নয় কোনটি, রাইট? সো শ্রম থেকে কি হয়? তারপর কি? মূলধন। মানে উৎপাদন, উৎপাদন করতে গেলে অবশ্যই মূলধন দরকার, পরিকল্পনা দরকার। তো এটার অ্যান্সার কি হবে আমাদের? ব্যোমকেশ, ইয়েস, পরিকল্পনা। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার উৎপাদনের উপকরণ নয়, ঠিক আছে? এটা কি? পরিকল্পনা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডিজিপি এর ফুল ফর্ম কি? আচ্ছা, এটা হবে হচ্ছে জিডিপি। ওকে, দেখেন আমাদের আমাদের মহা মানে সম্মানিত টাইপিস্ট স্যার, উনি হচ্ছে ওনার টাইপিং এর এক্সেলেন্টে দেখাই দিকে আসলে ভুল করে ফেলেছেন। 6 ডি, হ্যাঁ 6 ডি। আচ্ছা, 7 নম্বরটা আসি। 7 নম্বর অ্যান্সার কি? এখানে দেখেন ডি, এখানে কি লেখছে উনি যে হচ্ছে ডিজিপি। ডিজিপি বলে কিছু নাই, ঠিক আছে? ডিজিপি নাই, এটা হবে হচ্ছে আপনার জিডিপি। জিডিপি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমরা জিডিপি নিয়ে প্রশ্ন পাবো? তো দেখেন এই জিডিপির ফুল ফর্মটা কি, মানে জিডিপির পূর্ণরূপ কি? এটা তো এখানে এখানে আছে, আমরা নর্মালি ইংলিশে পড়ে আসছি। তো ইংলিশের বাংলায় কি হইতে পারে? এটার বাংলা কি হতে পারে? হ্যাঁ, গ্রোস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, না গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখি এটা হয় কিনা। গ্রোস ডিস্ট্রিক্ট প্রোডাক্ট, এটাও না। তারপর কি? উপরের কোনোটাই নয়। এখন দেখেন উপরের কোনোটাই নাও হবে না। সো আমরা কি জানি এটার ফুল ফর্ম কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার? সো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি কোশ্চেন ওয়েট করতেছে একটু দেখি। দেখেন, মৃত সাগর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মৃত সাগর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মৃত সাগর বলতে আমরা কি জানি? মানে আমাদের হচ্ছে নর্মালি একটা জিনিস কি মাথায় কিন্তু হচ্ছে সহজে হচ্ছে কঠিন জিনিসটা মানে সবসময়ের জন্য বাংলা জিনিসটা মানে খুব কম আসে, কিন্তু ইংলিশ জিনিস আপনি একটা জিনিস বলবেন যে আপনার সহজে চলে আসতেছে। তো এই আমরা যদি মৃত সাগরের কথা চিন্তা করি, মৃত সাগরের ইংলিশটা কি হতে পারে? ডেড সি, তাই না? হ্যাঁ, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন যে জর্দান ও ইসরায়েল। আমরা দেখি জর্দান ও ইসরায়েল, ঠিক আছে? এটার অ্যান্সার জর্দান ও ইসরায়েল হবে। আমি হচ্ছে এটা মেনেও নিছি যে এটা কি হবে আপনার জর্দান ও ইসরায়েল হবে। ডেড সি, মূলত এটা হচ্ছে একটা মৃত সাগর, ঠিক আছে? এখানে হচ্ছে পুরোপুরি লবণ পানি, এখানে মানে কোনো কিছুই জন্মায় না, মাছ মানে কোনো উদ্ভিদও জন্মাইতে পারে না। সো এখানে এটা কি মূলত হচ্ছে লবণ হ্রদ।
ক্লিয়ার? তো এটা কি ডেড সি, মৃত সাগর। এখানে লবণ মানে পুরোটা হচ্ছে লবণ দিয়ে ভরা, পানিটা লবণাক্ত এত যে এখানে হচ্ছে আপনার মানুষ মানে ভেসেও থাকতে পারে। সো এটা কি ডেড সি, ডেড সি হচ্ছে জর্দান ও ইসরায়েলের মাঝে অবস্থিত। তো এটার এখানে কোনো কিছুই জন্মায় না, উদ্ভিদ থেকে শুরু করে মানুষও কোনো কিছুই থাকতে পারে না। যাই হোক, 8-এর বি, হ্যাঁ আপনাদের অ্যান্সার ঠিক আছে। অ্যান্ড আপনারা ক্লাস ভালোই অ্যাটেন্ড করছেন এবং ক্লাস করছেন, করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, আপনি বাসায় লাইট ইউজ করেন, লাইট ইউজ করে পড়াশোনা করেন, তো আমরা কথা কথা বলি না এলইডি, এলইডির পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপটা কি? এইখানে বাংলায় লেখা আছে আমার, এই এলইডি বাংলায় লেখা আছে, এখন আমরা ইংলিশে লিখি যে এলইডির পূর্ণরূপ কি। আপনারা কি জানেন কেউ এলইডির পূর্ণরূপটা কি? আমাকে একটু বলেন তো এলইডির পূর্ণরূপটা কি? আচ্ছা, একজন বলেছেন 9-এর এ, আর কেউ কি জানেন? লিও খন্দকার, ঠিক আছে, আপনি বলেছেন 9-এর ডি বলেছেন একজন। 9-এর এ লক করলাম, ডি লক করলাম, এখন বিআরসি বাকি আছে। বিআরসি কে বলবেন দেখি? 9-এর-এ, 9-এর-এ, আবার লাইট। আচ্ছা আচ্ছা, আপনাদের ভুল হচ্ছে। এলইডি এর ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, সরি, লাইট। আচ্ছা, আমি একটু পেন চেঞ্জ করি, কালার চেঞ্জ করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লাইট এমিটিং ডায়োড, ক্লিয়ার? সো এটার ফুল ফর্ম কি আমাদের? তো যারা এ বলেছেন, ডিভাইস বলেছেন, ডিভাইস না, এটা হচ্ছে কি ডায়োড। আপনারা যারা ফিজিক্সের ম্যাথ করেন না, যে ডায়োড থাকে বিভিন্ন, ওই যে একটা আমাদের বর্তনী একটা অঙ্ক ছিল, সো এটা কি লাইট ইমিটিং ডায়োড, ক্লিয়ার? এটার আনসার লাইট ইমিটিং ডায়োড। দেখি আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। টক আন্দোলন, আমি টক বলি, যাই হোক এটা ভুল হইতে পারে আমার। টক আন্দোলন, ঠিক আছে, এই টক আন্দোলনটা কি? রাইট, দেখি কমেন্ট করেন তো, এই আন্দোলনটা কি, মানে এই আন্দোলনটা কিসের সাথে সংযুক্ত বা কিসের সাথে সম্পৃক্ত ছিল, কিসের সাথে সম্পৃক্ত ছিল, এবং এই আন্দোলনটা কত সালে সংগঠিত হয়? কত সালে সংগঠিত হয়? হ্যাঁ, লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে, 10-এর-সি, 10-এর-সি, আচ্ছা হ্যাঁ, 10-এর-সি। তো এই আন্দোলনটা কত সালে সংগঠিত হয়? আমাকে একটু মানে অ্যান্সার করেন তো দেখি যে এই আন্দোলনটা কত সালে সংগঠিত হয়। এটা 1950 সালে, ঠিক আছে, 1950 সালে। মূলত হচ্ছে বাংলার যে কৃষক ছিলেন, বাংলার কৃষকদের হচ্ছে আপনার কি, বাংলার কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন ছিল এইটা। তাহলে এটার অ্যান্সার কি হবে? কৃষক আন্দোলন, ঠিক আছে। এরকম আন্দোলন অনেকগুলো পাবেন, যেমন বললাম যে ইতিহাস থেকে আপনাকে কোশ্চেন অবশ্যই করবে, আপনি যেখানে পরীক্ষা দেন না কেন ইতিহাসের কোশ্চেন আপনি পাবেনই। সো আমরা একটা ইতিহাসের কোশ্চেন দেখলাম। সো নেক্সট, সরি, তারপর কি 1971-এর মুক্তিযুদ্ধের সময় অ্যানিহিলেটেড দিস ডেমোস, ঠিক আছে, এইটার এই কি? সঠিক জানি না, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার 1950 সালে হয় এবং ওইটা কৃষক আন্দোলনই ছিল। আর এখন আমরা এই কোশ্চেনে সলভ করি যে 1971 সালে যে এই যে অ্যানিহিলেটেড দিস ডেমন্স, ঠিক তাই না? সো হ্যাঁ, এইটার অ্যান্সার কি হতে পারে বলেন তো? অ্যান্ড এইটার বাংলা কি, মানে এটা তো ইংলিশ ছিল তাই না, তো এটার বাংলা কি হতে পারে আমার? মানে এটা বাংলায় একটা খুব সুন্দর অর্থ ছিল, এবং আমরা হচ্ছে 24-এর আন্দোলনে সম্ভবত এই কর্ডটা মানে এটা ইউজ করেছিলাম, যে এই লাইনটা খুব সুন্দর করে ইউজ করেছিলাম। তো এটার বাংলা কি হতে পারে?
এবং উনি হচ্ছে এই শিরোনামে পোস্টারটি আঁকেন এবং এটা মানে মূলত হচ্ছে কাকে উদ্দেশ্য করে, কাকে মেনশন করে হচ্ছে চিত্রটা আঁকা হয়েছিল, আমাকে একটু বলেন তো কাকে মেনশন করে উনি হচ্ছে এই চিত্রটা মানে চিত্রকর্মটা করেছিলেন। গতদিন কিন্তু আমি একটা ওই যে দুর্ভিক্ষের একটা চিত্র পড়িয়েছিলাম যে সো আপনারা দেখেন 11C অ্যান্সার করছেন, হ্যাঁ 11C ঠিক আছে। তো দেখেন গতদিন আমরা কিন্তু একটা জিনিস পড়িয়েছিলাম যে হচ্ছে যে মনন্তর হয়েছিল বা দুর্ভিক্ষটা হয়েছিল, এই দুর্ভিক্ষে একজন ব্যক্তি চিত্রকর্ম করেছিলেন। তো আজকেও দেখেন এই যে সেম একটা প্রশ্ন, মানে সেম ক্যাটাগরির প্রশ্ন, এই যে মানে পোস্টারটি যে উনি যে এঁকেছিলেন যে চিত্রকর্ম, এই যে বিখ্যাত ব্যক্তি, আমি ফার্স্টে কিছু সাজেশন নিয়ে বসছিলাম যে বিখ্যাত ব্যক্তি নিয়ে প্রশ্ন থাকবে, তো এই বিখ্যাত ব্যক্তি, তো এটার অ্যান্সার, এটার বাংলা হবে জানোয়ারদেরকে হত্যা করতে হবে। উনি এই শিরোনামে, এই যে অ্যানিমালেটেড দিস ডেমন্স, এই শিরোনামে হচ্ছে উনি চিত্রকর্মটা করেছিলেন, ঠিক আছে। তো চিত্রকর্মটা করেছিলেন, দেখেন এই চিত্রকর্মটা করার কারণে এইটা হচ্ছে কে করেছিলেন? কামরুল হাসান, হ্যাঁ আপনারা বলে দিয়েছেন। আচ্ছা, কামরুল হাসান বাংলাদেশের যে অনেক অবদান আছে, মানে আমরা যদি বলি, আমরা আগে হচ্ছে ওনার কয়েকটা চিত্রকর্ম নিয়ে দেখে আসি, ওনার কয়েকটা বিখ্যাত, তো এইটার বাংলা কি হচ্ছে জানোয়ারদের হত্যা করতে হবে। সো আমরা এই কামরুল হাসানের যদি কয়েকটা চিত্রকর্ম দেখি, সেটা হচ্ছে কি, কয়েকটা চিত্রকর্মের নাম আমাকে বলেন তো। হ্যাঁ, দানবের ধ্বংস, ঠিক আছে। তিন কন্যা, নায়র, তারপর হচ্ছে আপনার আর কি, আর হচ্ছে বাউল, এইগুলো হচ্ছে সব হচ্ছে ওনার তেল চিত্র, মানে তৈলচিত্র, ঠিক আছে। আমরা যদি এখন জল রং নিয়ে কথা বলি, জল রং, ওনার বিখ্যাত জল রং হচ্ছে নবান্ন, তারপর হচ্ছে আপনার নারী ও বৃক্ষ। সো এইগুলা কমন প্রশ্ন, আপনার কোশ্চেন যে কোথা থেকে কখন কিভাবে আসবে না, বাট প্রতিটা কোশ্চেনের এক একটা হচ্ছে লিঙ্ক আপ থাকে, মানে এই কোশ্চেনটা ওইখান থেকে হবে বা এখান থেকে হয়েছে, গত বছর হয়েছে, গত বছর হ্যাঁ ওই টপিক ঠিক আছে, কিন্তু কোশ্চেন টপিকের ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছে আর কি। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই, দেখি। সারেন্ডার সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অফ এ নেশন বইটির লেখক কে? সারেন্ডার অফ ঢাকা, রাইট, সারেন্ডার অফ ঢাকা, কেউ ভাইবেন না যে ওই যে আমাদের মুক্তিযুদ্ধের ওই 16ই ডিসেম্বর যে করছিল, ওই সারেন্ডার করছিল বা আত্মসমর্পণ করছিল, এটাই না। এটা হচ্ছে কি সারেন্ডার অফ ঢাকা, বার্থ এ নেশন বইটির লেখককে। এটার অ্যান্সার কি হবে বলেন তো? দেখেন আমরা কিন্তু উঠে উঠে দুইটা ব্যক্তি বা দুইটা গ্রন্থ নাম পেয়েছি, যেমন হচ্ছে ফার্স্ট একজন ব্যক্তি পেয়েছি জয়নুল আবেদিন, ওই সরি কামরুল হাসানের, দেন এখানে কি সারেন্ডার অফ ঢাকা, হ্যাঁ এটা হচ্ছে ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে এঁকেছিলেন, ঠিক আছে। এখন 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেন আমাকে, সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ নেশন বইটির লেখককে? 12D বলছেন, হ্যাঁ 12D আমি লক করলাম। দেখি আপনারা আর কি কি অ্যান্সার দেন, আমি একটু দেখি। হুম, 12C না ভাই, সি না, ভুল করেছেন। 13 নম্বরে তো যাই না এখনো আমি। আচ্ছা, 12D, এই জে এফ আর জ্যাক, ইনি মূলত হচ্ছে একজন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ছিলেন, উনি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হচ্ছে একজন চিফ অফ স্টাফ ছিলেন বাহিনীর। তো এইটা মূলত হচ্ছে এই বইটা উনি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিলেন স্যান্ডার ঢাকা, সো এই প্রেক্ষাপটে এটা লেখা আর কি। তো উনি কোথাকার ছিলেন? উনি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একজন ইস্টার্ন কমান্ডার, ঠিক আছে, ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ছিলেন, ক্লিয়ার? তাহলে কে এটা লিখছে আমাদের, যে সারেন্ডার ঢাকা, বার্থ অফ নেশন বইটির লেখককে? এই বইটির লেখককে আমাদের জে এফ আর জ্যাক, ওকে।
দেখেন, পরীক্ষা দিবে সবাই, পরীক্ষা সবার দিতেই হবে, এটাই হচ্ছে কথা। আপনি স্বপ্ন দেখেছেন, আপনাকে স্বপ্ন পূরণ করতে হবে, এটা হচ্ছে কথা। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন আপনাকে 10 ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। শুধু স্বপ্ন দেখছেন, স্বপ্ন পূরণ করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব বলা যায়। বাট পূরণ হবে না, অনেকের হবে, এটাও বাস্তবতা, আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু হাল ছাড়লে চলবে না, হতাশ হওয়া যাবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। স্বপ্ন যেহেতু আপনি দেখেছেন, স্বপ্ন পূরণ আপনাকেই করতে হবে। সো লেগে থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। তারপর কি, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন? রাইট, এটার অ্যান্সার কি হবে? দেখেন, এই প্রশ্নটার অ্যান্সার কি হইতে পারে যে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান, গত 2 দিন ধরে 2টা সংবিধানের প্রশ্ন সলভ করেছি। গতদিন একটা, তার আগের দিন একটা, এবং আজকে 3 নম্বর ক্লাসে আমি সংবিধানের আরেকটা প্রশ্ন সলভ করছি। সেটা হচ্ছে কি, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাই না? এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হন, আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু, তাই না? চুপ্পু স্যার, চুপ্পু সাহেব। তো গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন? সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই যে 48 নম্বর অনুচ্ছেদ, 48 নম্বর অনুচ্ছেদে আমাদের কি আছে? 48 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, রাইট? রাষ্ট্রপতি নির্বাচন বা রাষ্ট্রপতি ক্ষমতা, এরকম কিছু। তারপর হচ্ছে কি, অনুচ্ছেদ 28 নম্বর অনুচ্ছেদ যদি আমরা দেখি, এখানে আমরা হচ্ছে ডিফারেন্ট কালার ইউজ করে যদি দেখি যে 28 নম্বর অনুচ্ছেদে কি আছে আমাদের? 28 নম্বর অনুচ্ছেদে আছে আমাদের ধর্ম, বর্ণ, মানে ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি এইগুলা মানে মেনশন করা আছে। কি কি আছে? ধর্ম, বর্ণ, লিঙ্গ, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে মূলত ওইখানে উল্লেখ আছে, রাইট? উল্লেখ আছে। আমরা যদি এখানে দেখি যে 38 নম্বর অনুচ্ছেদে কি আছে? 38 নম্বর অনুচ্ছেদে আছে আমাদের, 38 নম্বর অনুচ্ছেদে কি থাকতে পারে? 38 নম্বর অনুচ্ছেদে আছে আমাদের কি আছে? সংবিধানের স্বাধীনতা, রাইট? সংবিধান উল্লেখ করা আছে এখানে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছেন যে 13A। হ্যাঁ, 13A, ঠিক আছে। সো এটা কি? ব্যর্থতা তো সহজ, এটা সবাই গ্রহণ করতে পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারবো না। আপনাকে বাস্তবতা শিখতে হবে। বাস্তবতা আপনাকে অনেক কিছু শেখাবে। বাস্তবতা আপনাকে ব্যর্থতাও মেনে নিবে। যে বাস্তবতা যেমন আপনাকে ব্যর্থতা মেনে নিতে শেখাবে, কোনো একদিন এই ব্যর্থতার হাল ধরে আপনি সফলতার মুখ দেখবেন, এটাও বাস্তবতা। তারপর কি আমাদের, আচ্ছা লাল দিয়ে রাখি, এই যে অনুচ্ছেদ 44 নাম্বার কি আছে আমাদের? 44 যদি দেখি তাহলে হচ্ছে কি আমাদের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ, ঠিক আছে? মৌলিক অধিকার সংরক্ষণ। তো আমরা কি দেখলাম? আমাদের 48 অনুচ্ছেদ নাম্বার 48-এ বলা আছে, রাষ্ট্রপতিকে নিয়ে মেনশন করা আছে। অনুচ্ছেদ 28 নম্বরে কি? ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি এগুলো বলা আছে। এবং অনুচ্ছেদ 38 নম্বরে কি বলা আছে আমাদের? 38-এ বলা আছে সংবিধান এবং সংবিধানের স্বাধীনতা, এবং হচ্ছে কি আমাদের যে 44 নম্বর সংবিধান রয়েছে, অনুচ্ছেদ নম্বর 44-এ আছে কি আমাদের? মৌলিক অধিকার সংরক্ষণ। মৌলিক অধিকার সংরক্ষণ, ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের? অনুচ্ছেদ 48, রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচিত হন যে সংসদ সদস্য, এটা হচ্ছে কি 48 নাম্বার অনুচ্ছেদে বলা আছে, ঠিক আছে? তো আমরা নেক্সটে দেখি,
হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার লেখাগুলোকে ইমপ্রুভ করার জন্য। আপনাদের কথা শুনে অনুপ্রাণিত হয়ে আমি চেষ্টা করছি যে আমার হ্যান্ডরাইটিংটা আমি ঠিক করব। সো এই জন্য এটাই। দেখেন, এই প্রশ্ন আর আসবে না, তবে দেখে রাখি আমরা। এই যে মুজিব দ্য মেকিং অফ নেশন চলচ্চিত্রের পরিচালকটা কে? এই চলচ্চিত্রের পরিচালক কে ছিল? এককালে খুব এই প্রশ্ন খুব প্যারা দিছে আমাদের। আমার নিজেরই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এরকম একটা কোশ্চেন আসছিল, আমি ভুল করে আসছিলাম। তো দেখেন, এখন আমি আপনাদের পড়াইতেছি ভুল করে এসে। যাই হোক, মুজিব দ্য মেকিং অফ এ নেশন এইটার মানে এই যে চলচ্চিত্রের পরিচালকটা কে ছিল? এটার পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল, ঠিক আছে, শ্যাম বেনেগাল। তো এটা আমার আর লাগতেছে না, সো এটা জাস্ট খালি অ্যান্সারটা জেনে রাখলেই হচ্ছে আমার। দেখেন, নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? 14D হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে। এখন 15 নাম্বার প্রশ্নে আসেন যে নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আচ্ছা, সি নাম্বার কেন? আচ্ছা, ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের ক্লাস করতে হবে না, আপনারা সবাই দেখেন যেটা ভালো মনে করেন। নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? সো এটার আনসার হবে হচ্ছে মেলবোর্ন, ঠিক আছে। এগুলা কোশ্চেন এত ডিটেলস জানা লাগতেছে না। পূর্ববঙ্গে 16 নম্বর প্রশ্ন যদি আমরা অ্যান্সারে যাই, হ্যাঁ 15D, ঠিক আছে বাবা। এখন 16 নম্বর কোশ্চেনে আসি। 15B না, ডি হবে, মেলবোর্ন হবে। দেখেন, পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি? পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি? পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি? পূর্ববঙ্গে, ঠিক আছে, এই যে পূর্ববঙ্গ মেনশন করা আছে, এটার প্রথম কলেজ কোনটা? এই কোশ্চেনটা কিন্তু আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে খুব সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে জড়িত। সো চেষ্টা করেন অ্যান্সার করার জন্য। অ্যান্সার কি হতে পারে? 16B, আচ্ছা 16B, হ্যাঁ, কেএস নাইম 16B, তারপর হচ্ছে এমডি মেহেদি হাসান বি, প্রিয়ন্তী প্রামাণিক বি, সবাই দেখি। আচ্ছা, আসিফ হাসান ভাইয়া, আমি গত আপনাদের যে বিগত বছরের প্রশ্ন ছিল এইগুলাই সলভ করাচ্ছি। সো এই প্রশ্নগুলো এসেছে, তো এইগুলাই মূলত মানে আপনাদের কাছে কি পড়তে পড়তে সহজ হয়ে গিয়েছে, বাট যারা অনেক মানে প্রিপারেশন খুব কম প্রিপারেশনে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কাছে প্রশ্নগুলো অনেক কঠিন লাগবে, ঠিক আছে। আর পরীক্ষার হলে 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই। এটার অ্যান্সার হবে হচ্ছে ঢাকা কলেজ। এইখানে একটা জিনিস যদি আমি মেনশন করি, সেটা হচ্ছে যে এই যে জগন্নাথ কলেজ আছে না, এটা কিন্তু উনি কত সালে 1800 কত সালে 1858 সালে, আর ঢাকা কলেজ হচ্ছে আপনার 1841 সালে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কি? ঢাকা কলেজ। 17 নম্বর, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশ? হ্যাঁ, ডিসি, ঢাকা কলেজ। বা ভুল করে আবার অন্য ওয়ার্ড ইউজ করো না ওখানে, থ্যাংক ইউ। দেখেন, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? অ্যান্সারটা খুবই ইজি। আর আমাদের রিসেন্টলি হচ্ছে জাতিসংঘের মানে রিসেন্টলি না, জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে এসেছিলেন সফরে। সো এরকম রিসেন্ট কোশ্চেন থাকতে পারে আপনাদের। সো জাতিসংঘের মহাসচিব কোন দেশের অন্তর্ভুক্ত? আমরা একটা জিনিস কি পরীক্ষায় ওই যে আমরা বিভিন্ন রিসেন্ট জিকে পড়ে যাই, আমরা মানে গত সেশনে বিউপিতে ভর্তি পরীক্ষায় জিআই নিয়ে খুব পড়াশোনা করেছে। জিআই লাস্ট পণ্য এটা নিয়ে পোলাপান মাথা ঘামায় ফেলছে যে জিআই এর লাস্ট প্রোডাক্ট কোনটা। বাট পরীক্ষা যখন দিছে তখন আসছে কত নাম্বার, যে এত নিচের কোনটি জিআই পণ্য নয়, বা এমন কোশ্চেন আসছে যে নিচের কোনটি হচ্ছে প্রথম জিআই পণ্য বা থার্ড জিআই পণ্য বা এততম জিআই পণ্য কোনটা। তো ঠিক তেমনি টপিক আপনি পড়ে যাবেন ঠিকই, মানে টপিক আপনার রিসেন্ট জিকের ভিতরে আছে, কিন্তু ওই টপিকটার পূর্ব আলোচনা আপনাকে পড়তে হবে। পূর্ব আলোচনা পড়ার পরে আপনি হচ্ছে পুরো ডিটেলসটা বা ওই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন পরীক্ষায়। তো এটার অ্যান্সার হচ্ছে আপনার পর্তুগাল,
ঠিক আছে 17 বি 17 কুষ্টিয়ার রন্ধন দেশে, আচ্ছা ঠিক আছে ভাই, কুষ্টিয়ার রন্ধন। কে সিআর ফ্যান, কে এখানে সিআর ফ্যান কে আছেন? যাই হোক, এটা হচ্ছে কি পর্তুগাল। আমরা নেক্সট এতে যাই। হ্যাঁ 13ই মার্চ উনি বাংলাদেশে আসেন। ইয়েস এক্স্যাক্টলি, এই অ্যান্সারটাই চাচ্ছিলাম আমি আপনাদের কাছে। দেখেন কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কি হয়েছিল? আচ্ছা আমার কোশ্চেন মানে একটা 17-18, হ্যাঁ কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছিল? এটার অ্যান্সার কি হবে? 18 নাম্বার, ঠিক আছে 18 নাম্বার কি হবে? 18 ডি, তাই না? আপনারা অনেকে অ্যান্সার করছেন যে 18 ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা আমরা দেখি। এন্ড এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার স্লোগান কি ছিল? যে চিরস্থায়ী যে বন্দোবস্ত ছিল এটা স্লোগান কি ছিল আমাদের? 1773 সালে। ইয়েস ইয়েস, কারণ সেটার এ ছিল মূলত হচ্ছে আপনার কি ছিল, কোম্পানির জন্য, ঠিক আছে কোম্পানির জন্য স্থায়ী রাজস্ব, কোম্পানির জন্য স্থায়ী রাজস্ব 17 ডি, হ্যাঁ 1793, ঠিক আছে। আপনারা তো জানেন, অনেক কিছু জানেন, আপনারা পারবেন, তো ভয় পাওয়ার কিছু নাই ভাই, ভয় পাইলে সেটা ভয়, ঠিক আছে। সো ভয় না পেয়ে সামনে আগায় যান। রাজস্ব কি, ব্যবসা গড়ে তোলা। ইয়েস বন্দোবস্ত, বন্দোবস্ত। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের? 1793 সালে। আমরা প্রায় দেখতে দেখতে 18টা প্রশ্ন সলভ করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা দেখি এখন 19 নম্বর কোশ্চেন কি আছে? বাংলাদেশ কোন সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? বাংলাদেশ কোন সালে, বাংলাদেশ কোন সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? বাংলাদেশ কোন সালে উন্নয়নশীল, উন্নয়নশীল, ঠিক আছে, উন্নয়নশীল দেশে উন্নীত হবে। হ্যাঁ সাইম, ঠিক আছে আপনার অ্যান্সার 19-এর ছি, হ্যাঁ 19-এর ছি অনেকে অ্যান্সার করছেন। কে ইস নাইম, ইউ আর সো অ্যাডভান্স, ঠিক আছে ক্যারি অন ভাই, আপনি পারবেন। আপনি মনে হয় আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন আই গেস, আমার আপনি জানা মতে। সো এটা কি, বাংলাদেশ কোন সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে, কোন সালে? আচ্ছা এই উন্নয়নশীল দেশের যে একটা মানে তালিকা প্রকাশ করে এটাকে কি বলে? LDCS, ঠিক আছে LDCS। এই LDC এর ফুল ফর্মটা কি? এস না দিলে হয় সমস্যা নেই, বাট LDC এর ফুল ফর্ম কি? LDC এর ফুল ফর্মটা কি আমাকে একটু বলেন তো, যে LDC এর ফুল ফর্মটা কি? এবং বাংলাদেশ সর্বপ্রথম কত সালে, কত সালে এই উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হয়? এলডিসির ফুল ফর্ম কি? হ্যাঁ কেস নাইম, আপনি পেইড বেসের ছাত্র, আমি জানি আপনি পেইড বেসের ছাত্র। এই এলডিসির ফুল ফর্ম কি হতে পারে? 2026 সাল, শারমিন সুলতান আতিকা, হ্যাঁ 2000। আচ্ছা এই এলডিসির ফুল ফর্মটা কি হবে দেখেন তো? লিস্ট ডেভেলপ, সরি লেস্ট ডেভেলপার, ডেভেলপড কান্ট্রিজ, ক্লিয়ার? সো এটার অ্যান্সার কি হবে? 2026 সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে, মানে 2025 সাল 2026 সালে, ক্লিয়ার?
আর 1 বছর। আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে, বাংলাদেশ পারবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি বলেন? এবং এই টেকসই উন্নয়ন, রাইট, এই যে জাতিসংঘের উন্নয়ন টেকসই, আমরা কিন্তু 23-24 সেম কোশ্চেনটা পেয়েছিলাম। আমি কিন্তু ফার্স্টে আপনাকে বলেছিলাম এসডিজি নিয়ে। তো এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রাইট, এই টেকসই উন্নয়ন, তাই না? এই টেকসই উন্নয়নের এই কি ইংলিশ, মানে এটার সেটা হচ্ছে এসডিজিএস, ঠিক আছে, এসডিজিএস। এসটা এ থাকে, যেমন ধরেন অনেকগুলো গোল, তো এই জন্য হচ্ছে এসডি। তো টেকসই উন্নয়ন মাত্রা লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। আচ্ছা 17টি আমরা জানি, ঠিক আছে। এই এসডির ফুল ফর্ম কি? এসডিএস এর ফুল ফর্ম কি? আমাকে একটু বলেন তো, এই এসডিজি এর ফুল ফর্ম কি? এসডিজি এর ফুল ফর্মটা কি হতে পারে? এসডিজি এর ফুল ফর্মটা কি? এসডিজি এর ফুল ফর্মটা কি? সাস্টেইনেবল কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে। এসডিজির ফুল ফর্ম কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। গোল এস যোগ করতে হবে আপনাকে। ইয়েস ইয়েস, 24 নভেম্বর 2026, এক্স্যাক্টলি, ইউ আর রাইট ম্যান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ওকে। আনিকা ইসলাম তিশা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। মাইশা মনি, হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আশা করি এটা ক্লিয়ার আপনাদের। সো এটা লক্ষ্যমাত্রা কয়টি? ও আচ্ছা, এই লক্ষ্যমাত্রার বিষয়ে গতদিন আমি একটা জিনিস বলেছিলাম, আপনারা খন্দকার জিকে ফলো করতে পারেন। খন্দকার জিকেতে আপনার হচ্ছে এই গোলগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, মানে মনে রাখার জন্য খুব সহজ টেকনিক দিয়ে দেওয়া আছে। সো আপনার খন্দকার জিকে ফলো করতে পারেন। খন্দকার জিকে নট অনলি দিস সাস্টেনেবল গোল বা এসডিজিটা দেওয়া নেই, ওভারঅল সবগুলা এরকম যে ক্রিটিক্যাল যে টপিকগুলো আছে মনে রাখার জন্য খুব সহজ করে দেওয়া আছে। চিত্রর ভিতর দেওয়া আছে, যে চিত্রগুলো আপনার মাথায় থেকে যায় আসলে অনেক সময়। সো এসডিজি আমাদের গেল, ঠিক আছে। কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে? কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে? ইয়েস, কেস নাইম, খন্দকার জিকে বেস্ট, এক্স্যাক্টলি খন্দকার জিকে বেস্ট। আমি নিজে আমার অ্যাডমিশন টাইমে খন্দকার জিকে পড়ছি, অ্যান্ড পড়ছি, অনেক ভালো বই ছিল। আসলে আমাদের সাধারণ জ্ঞানের এই মহাসমুদ্রের অনেক বিষয় টপিক নিয়ে মানে থাকে না মাথায়, যে ভুলে যাওয়া, কিন্তু এখানে শর্ট ট্রিক্স অনেক কিছু দেওয়া আছে। তাছাড়া আপনার রিসেন্ট জিকে টপিক পুরো একটা আলাদা করে দেওয়া, মানে আলাদা সেগমেন্ট করা যায় রিসেন্ট জিকের উপরে। সো খন্দকার জিকে আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে? 21 সি আনসার দিয়েছেন আপনারা। আমার ফোনে চার্জ নাই। কোন মহাদেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে? অ্যান্সার দেন তো আমাকে একটু কষ্ট করে। আচ্ছা সরি, কোন মহাদেশের সবচেয়ে বেশি দেশ রয়েছে? কোন মহাদেশের সবচেয়ে বেশি দেশ রয়েছে? আমাদের 21 সি, 100%। আরে ভাই আপনি মিলন মি, আপনি 100% বলছেন মানেই তো সঠিক, কিন্তু 100%-এ কিন্তু ভেজাল থাকে, ঠিক আছে। কেউ 100% দেখে সহজে বিশ্বাস করবেন না। 99%, 99%, ঠিক আছে। যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা এই টপিকটা ভালো করে জানেন, যে
ও কেস নেম, হ্যাঁ 1000% শিওর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখার ট্রাই করি যে আমাদের এই এশিয়া মহাদেশে কতটি দেশ আছে। ধরেন আপনার পরীক্ষায় এই আফ্রিকা না মানে এটা না দিয়ে অন্যটা দিয়ে দিল যে এশিয়া মহাদেশে কতটি দেশ আছে। এশিয়াতে কতটি আছে কেউ বলতে পারবেন? আমাদের এশিয়া মহাদেশে কতটি দেশ আছে? অ্যান্সার করেন তো, আমি একটু অ্যান্সারটা দেখি আপনাদের। ইউরোপ 50, এশিয়া 48। ও এশিয়া 48 আর ইউরোপে কত? 50। ইউরোপে কত? 50। আর আফ্রিকাতে কতটা দেশ আছে? আফ্রিকা মহাদেশে কতটা দেশ আছে? হ্যাঁ 99%, জি 99%। আফ্রিকাতে আছে 54টা। 54টা দেশ আছে। সো এটার অ্যান্সার কি হবে আমাদের? কোন মহাদেশে সবচেয়ে বেশি আছে? আফ্রিকা মহাদেশে। ক্লিয়ার? আফ্রিকা, আফ্রিকা। তারপর 22 নাম্বার, 1969-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন ঘটে? 1969-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন ঘটে? আমরা দেখছেন সেই জন্মলগ্ন থেকেই অভ্যুত্থান ঘটায় পতন ঘটায় সরকারের। রিসেন্ট 24-এও গেল আমাদের সেম কাজ। সো 1969 সালে এই টপিকগুলো নিয়ে বেশি কথা না বলে আমরা হচ্ছে সামনের দিকে আগাই, যেহেতু আমরা দেখি কতগুলো কোশ্চেন আজকে সলভ করা যায়। 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয়, এই গণ অভ্যুত্থানে মাধ্যমে কোন সরকারের পতন ঘটে? 22-এর এ, 22-এর এ হবে, 22-এর বি, একজন বলে 22-এর বি। আচ্ছা 1969 সালে অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন ঘটে? এর অ্যান্সার কি হবে? অ্যান্সার করেন, অ্যান্সার দেখি আপনাদের। অনেকক্ষণ তো আমি তো বলতেছি। বাইশের বি, আয়ুব খান, ঠিক আছে। সো এটা থেকে বেশি না আগাই। ওকে, পরের কোশ্চেন কি আছে? আউটপুট ডিভাইস কোনটি? ভাই এই কোশ্চেনগুলো আসলে কে না পারবে, এন্ড আসলে আশা করি যে এইরকম কোশ্চেনই আপনারা পাবেন মানে আগামী পরীক্ষা আর কি। এরকম না হোক, এর থেকে একটু ডিফারেন্ট পাবেন বা একটু হার্ড পাবেন, বা ট্রাই করেন যাতে মানে পড়াশোনা করে পরীক্ষার হলে যাওয়ার আর কি। তো আউটপুট ডিভাইস কোনগুলো? ইয়েস আইয়ুব খান। 22-এর ডি কয় কে ভাই? প্লিজ রিপ্লাই দিন। আচ্ছা আপনার কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা কালার আমি সাদা করে দিচ্ছি। ঠিক আছে, 23-এর এ, হ্যাঁ 23-এর এ প্রিন্টার। আউটপুট ডিভাইস কোনটা? প্রিন্টার। মাউস কি? ইনপুট। আমরা মাউস দিয়ে পুট 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 করে হচ্ছে ডাটা এন্ট্রি করি। স্ক্যানার কি? স্ক্যানার দিয়ে হচ্ছে আমরা এই বিভিন্ন ডকুমেন্টগুলো হচ্ছে স্ক্যান করে কম্পিউটারে ইন করি। কিবোর্ড কি? কিবোর্ড দিয়ে টাস 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 করে হচ্ছে আমরা কি করি, ওই যে ডাটা ইনপুট করি। তো এটার আনসার কি হবে? আউটপুট ডিভাইস কোনটা? প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করি। ঠিক আছে, হ্যাঁ কনফিউশন হয়, তবুও কনফিউশন হয়। হ্যাঁ পরীক্ষার হলে আমি আপনাদেরকে বলেছি যে এক্সামে গেলে আমাদের এক সেকেন্ডও মানে ফিক্স থাকে না, বা এক সেকেন্ডেরও বিশ্বাস নাই যে এক্সাম হলে আপনি কিভাবে ডিল করবেন কোশ্চেনগুলো। সো সেই ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে 23-এর এ। সো সবাই চেষ্টা করবেন যে কেয়ারফুলি এক্সাম হলে বসার জন্য। ক্লিয়ার? হ্যাঁ 24 নম্বর কি? আন্তর্জাতিক সামাজিক আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার কোন সালে শুরু হয়? ব্ল্যাক লাইভ ম্যাটার্স কোন সালে শুরু হয়? ব্ল্যাক লাইভস ম্যাটারটা কি আমাকে একটু বলেন তো। এই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স আছে, এটা কি? এই যে ব্ল্যাক লাইভ ম্যাটার, এটা কি? ব্ল্যাক লাইভ ম্যাটার্সটা কি? ব্ল্যাক লাইভস ম্যাটার এটা কি বলেন তো কি?
হ্যাঁ, কনফিউশনে থাকা যাবে না। আপনার যেটা এক সেকেন্ড মানে 1% যদি কনফিউশন থাকে সেটা আপনি দাগাবেন না, মানে দাগানোর ট্রাই করবেন, ভেবে চিন্তে দাগাবেন, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে, আপনাকে অবশ্যই নেগেটিভ মার্কিংটা মাথায় রেখে আগাতে হবে। এটার অ্যান্সার কি হবে? এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার, এটা কি? হ্যাঁ, প্রিন্টার দিয়ে খেস খেস করে কাগজ আউটপুট হয়। ঠিক ঠিক, রাইট, ইউর রাইট। অ্যান্ড আপনার প্রিন্টার ইউজ করেন। আন্তর্জাতিক সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলন, ঠিক আছে। সো এই আন্দোলন ব্ল্যাক ম্যাটার্সটা কি বলেন তো আমাকে একটু। হ্যাঁ, 24 ডি আমিও জানি, কিন্তু এই আন্দোলনটা কিসের? এটা মূলত হচ্ছে একটা বর্ণবাদ, ঠিক আছে, বর্ণবাদ বিরোধী আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলন, মানে বর্ণবাদ, বৈষম্য, পদ্ধতিগত এই বর্ণবাদ মানে কাজ করে আর কি। বিশেষ করে এইটা হচ্ছে কৃষ্ণাঙ্গ, আর হচ্ছে ওই যে আমরা আমেরিকায় দেখি না যে বিভিন্ন হচ্ছে মানে মানুষের ওই যে মানে কালো মানুষ, সাদা মানুষ একটা সাদা মানুষ একটা হচ্ছে ডিভাইডেশন থাকে ওই যে মানে বাইরের দেশগুলোতে, বিশেষ করে দেখবেন যে বিভিন্ন নিউজে বারবার এটা উঠে আসে। সো ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গ আন্দোলন হলো এক ধরনের সামাজিক মানবাধিকার আন্দোলন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত একটা মানবাধিকার আন্দোলন, মানে মানবাধিকার পর্যায়ের পর্যায়ের আন্দোলন, ঠিক আছে, মানবাধিকার পর্যায়ের আন্দোলন, মানবাধিকার পর্যায়ের আন্দোলন। এবং হচ্ছে এটা মূলত হচ্ছে বর্ণবাদ, বৈষম্য এবং এইগুলো নিয়ে আর কি। যেমন আমরা যেমন সমাজে বাস করি, ঠিক আছে, হয়তো আমাদের হচ্ছে আমাদের ভিতরে স্পষ্টতা প্রকাশ পায় না, কিন্তু বাংলাদেশে এমনও অনেক গ্রাম আছে, গ্রাম অঞ্চল আছে যেখানে হচ্ছে বলতে গেলে হচ্ছে দেখেন কালো সাদা এই দুইটা খুব ডিভাইডেশন হয়। মেয়ে দেখতে যায় যখন, আরে কালো মেয়ে, ধুর, কালো মেয়ে দেখে যৌতুক চাই, এইগুলোর কোনো ডিভাইডেশন নাই। তো ঠিক তেমনই এই ব্ল্যাক লাইভস ম্যাটারটা হচ্ছে কি একটা হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন, ঠিক আছে। এটা শুরু হয় হচ্ছে কত 2013 সালে, 2013 সালে শুরু হয়। আপনাদের অ্যান্সার সবার ঠিক আছে। এবং এটা হচ্ছে আফ্রিকান আর আমেরিকান যে সম্প্রদায় হচ্ছে, সম্প্রদায়ের হচ্ছে আর কি মূলত এইটা তখন হয়, সম্প্রদায়ের মধ্যে উদ্যপ্ত ও যা কৃষ্ণমতের প্রতি সহিংসতা প্রকাশ করে। হুম, বিএলএম এর কাজ করে, ইয়েস, এটা বাংলাদেশে আসে নিগাদের কেউ দেখতে পায় না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপনাকে দেখতে পাইলেই হয়েছে। তো এই ব্ল্যাক লাইভস ম্যাটারটা কি আমরা দেখলাম যে মূলত হচ্ছে এটা বর্ণবাদের একটা বর্ণবাদ বিরোধী একটা আন্দোলন। এটা হচ্ছে তৎকালীন হচ্ছে আফ্রিকান আর হচ্ছে আমেরিকানদের ভিতর হচ্ছে এটা আন্দোলনটা, মানে যে উদ্ধপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ এইটার নিয়ে আর কি, কালো মানুষের সাদা মানুষ, সহজ কথায় ব্ল্যাক লাইভস ম্যাটার, ঠিক আছে, তাদের অস্তিত্বের প্রমাণ। ব্ল্যাক মানে কি কালো, লাইভস মানে কি বেঁচে থাকা বা তাদের অস্তিত্ব প্রমাণ, এমন কিছু একটা। ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যাই হোক, দেখেন আপনাদের সর্বশেষ প্রশ্ন, মেট্রো রেল কবে বাংলাদেশের মেট্রো রেল উদ্বোধন করা হয়? এবং এই মেট্রো রেলের যে ইংলিশ মানে এটা আছে, কততম রুট নাম্বার কত বলেন তো? মেট্রো রেল বর্তমানে কত বাংলাদেশে চলতেছে, কত এমআরটি? এমআরটি কত? এমআরটি কত? কবে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন করা হয় এবং কে করেছিল? আমাকে একটু কাইন্ডলি অ্যান্সার করেন তো, কে করেছিল বাংলাদেশে মেট্রো রেলের উদ্বোধন? এবং এটার মোট দৈর্ঘ্য কত? এটার মোট দৈর্ঘ্য কত? বাংলাদেশে মেট্রো রেলের মোট দৈর্ঘ্য কত? এটা হচ্ছে এমআরটি 6 এবং এর দৈর্ঘ্য হচ্ছে কত? আমরা যদি দৈর্ঘ্য নিয়ে কথা বলি, দৈর্ঘ্য হচ্ছে কত? 21.26 কিলোমিটার। ক্লিয়ার? 21.26 কিলোমিটার। কতটা স্টেশন রয়েছে? স্টেশন সংখ্যা কত?
যদিও এগুলো আপনাদের মুখস্থ এবং প্রতিদিন মেট্রোতে স্টেশন হচ্ছে 17টা, ঠিক আছে। এমআরটি 6 হচ্ছে 17টা। আচ্ছা, এইখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনার এই যে মেট্রোলজি উদ্বোধন মানে করা হয়েছিল, এটা কোন দেশের অর্থায়নে বা কোন সংস্থার অর্থায়নে এটা করা হয়েছিল বলতে পারবেন? এটা হচ্ছে আপনার বাংলাদেশ সরকার ও জাইকা। ক্লিয়ার? বাংলাদেশ সরকার আর জাইকা অর্থায়নে। সো এটা উদ্বোধন করা হয় কত মানে উদ্বোধন করা হয় কবে? শেয়ারের জন্য কি বই পাওয়া যাবে ফ্রিতে? যে সপ্তাহে সর্বোচ্চ শেয়ার করে তার জন্য হয়তো বা গিফট থাকতে পারে, কিন্তু কেউ তো করে নাই, যার কারণে এটা দেওয়া হ্যাঁ 17টা স্টেশন আছে। বাংলাদেশের মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? কবে উদ্বোধন করা হয়? অ্যান্সার দেন তো একটু কষ্ট করে, আপনাদের অ্যান্সারটা একটু দেখি আমি। জাইকা, ইয়েস, জাপান, এক্স্যাক্টলি। সো এটার সো 28/12/2022 সালে এটা উদ্বোধন করা হয় এবং 29/12/2022 সালে এটা সবার জন্য উন্মুক্ত করা হয়। জান্নাতুল ফেরদাউস জিতু, আপনার অ্যান্সার ঠিক আছে, ইয়েস, জাপান। সো এটার অ্যান্সার কি? 28/12/2022 সালে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, উদ্বোধন করা হয় এবং উন্মুক্ত করে দেওয়া হয় হচ্ছে আপনার 29/12/2022 সালে। ওকে, দেখি আর কোনো কোশ্চেন আছে না কি আমাদের মাঝে? ও, আমরা অলরেডি আমাদের সর্বশেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। সো আমি আজকে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আগামীকাল অর্থাৎ আজকে কি বার? সোমবার, মঙ্গলবার রাত 9টায় সাধারণ জ্ঞানের সাজেশন ক্লাস নিয়ে আসবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। কোথায় কোন সমস্যা আছে বা কোন জিনিসগুলো পড়া উচিত হবে এই শেষ মুহূর্তে, এই জিনিসটা একটা সুপার সাজেশন দেওয়ার ট্রাই করব। সবাই উপস্থিত থাকবেন আশা করি। তো দেখেন, পরীক্ষা যত সন্নিকটে আপনার মাথা তত ঘুরবে, আপনি কি পারেন কিছুই পারেন না, বাট এন্ড অফ দ্য ডে আপনি সব পারেন। জাস্ট খালি মাথা ঠান্ডা রাখবেন এবং সামনের দিকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন, নামাজ আদায় করবেন। দেখবেন নামাজ আদায় না, যে ধর্মের সেই ধর্মের প্রার্থনা থাকবেন, দেখবেন যে অনেক কিছু হচ্ছে আপনার। দিন শেষে এটাই হচ্ছে আমাদের সব। হ্যাঁ, এটা একটা ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বলেছি এবং অনেক রাত হয়ে গেছে, অনেকেই ঘুমাতে যাবেন বা অনেকেই অনেক কাজ আছে। সো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা আজকে এখানে শেষ করব। বাট আপনারা দিন শেষে সবাই পড়তে থাকেন, তারপর হচ্ছে প্রিপারেশন নিতে থাকেন, দেখবেন যে হয়ে গেছে কোথাও না কোথাও কোনোভাবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকেন, লিজেন্ড কেয়ারের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।